দেখো ছাত্রছাত্রীরা, আজকে আমি দুটো জিনিস একটু দেখাই, একটু প্র্যাকটিক্যালি দেখাই। দেখো, এটা একটা বড় একটা কৌটো, তার মধ্যে কিছু জিনিসপত্র রাখা আছে, যাই হোক। আর এটা একটা ছোট একটা কৌটো, ঠিক আছে? তো এইবার দুটোতে যদি আমি সমান মানের বল প্রয়োগ করি, খেয়াল করে দেখো তো কে বেশি যাবে। একই রকম বল প্রয়োগ করলে খেয়াল করে দেখো কে বেশি গেল। তাহলে ছোটটা বেশি গেল নিশ্চয়ই দেখতে পেলে। আর একবার দেখাই, ভালো করে খেয়াল করো, একই বল প্রয়োগ করছি দুটোতেই, কে তাড়াতাড়ি বেশি দূর চলে যাচ্ছে? ছোটটা, হালকাটা। এবার দুটো দেখে বুঝতে পারছো, এই দুটোর মধ্যে তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে কোনটা ভারী কোনটা হালকা, তোমরা বলতেই দেখেই বুঝতে পারবে যে এটা বেশ ভারী, এটা তুলনামূলকভাবে অনেকটাই হালকা। অর্থাৎ একটা জিনিস এখান থেকে তোমরা বুঝতে পারছো যে সমান মানের বল ভারী ও হালকা বস্তুর পরে যদি প্রয়োগ করা হয়, হালকা বস্তুটা অনেক দূর চলে যাবে অনেক তাড়াতাড়ি, অর্থাৎ তার গতিটা বেশি হবে, অর্থাৎ ত্বরণ তাড়াতাড়ি সৃষ্টি হবে। ভারী বস্তুতে তুলনামূলকভাবে দেরি হবে ত্বরণ সৃষ্টি হতে, তাই তো? তার মানে এখানে ভারী মানে কি, ভার বা ভর একটা ফ্যাক্টর, পদার্থের ভর একটা ফ্যাক্টর। এর ভর বেশি, তাই এর ত্বরণ তুলনামূলকভাবে কম সৃষ্টি হচ্ছে, এর ভর কম বলে ত্বরণ বেশি সৃষ্টি হচ্ছে। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? তাহলে দুটো বস্তু আছে, দুটো বস্তুকে সরাতে গেলে, এটার জায়গায় কোনো একটা বড় পাথর যদি রাখা হয়, দুটো বস্তুকে সরাতে গেলে কোনটাকে বেশি বল প্রয়োগ করতে হয়? ভারী বস্তুটাকে, তাই তো? এই ব্যাপারে তো একদম তোমরা বুঝতে পেরেছো যে ভারী বস্তুকে সরাতে গেলে বেশি বল প্রয়োগ করতে হয়, তাই তো? তাহলে ভারী বস্তুর ভরের সঙ্গে বলের সম্পর্কটা কিরকম? বল, প্রযুক্ত বল ব্র্যাকেটে এফ, এর সঙ্গে ভরের সম্পর্ক বস্তুর ভর। কেমন? তাহলে সম্পর্কটা কিরকম হলো নিশ্চয়ই বুঝতে পারছো। সম্পর্কটা হলো সমানুপাতিক সম্পর্ক। বস্তুর ভরের সঙ্গে প্রযুক্ত বলের সম্পর্ক কিরকম? সমানুপাতিক সম্পর্ক হলো। এটা এক নাম্বার, বোঝা গেল তো? তাহলে ভারী বস্তুকে আর তুলনামূলকভাবে হালকা বস্তুর থেকে ভারী বস্তুকে সরাতে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হয়, এটা আমরা খুব সহজেই জানি। একটা বড় আলমারিকে ঠেলে সরাতে যে বল প্রয়োগ করতে, একটা চেয়ারকে ঠেলতে তুলনামূলকভাবে কম বল প্রয়োগ করতে হয়। একটা প্লাস্টিকের বলকে এক জায়গা থেকে আরেক জায়গা পাঠাতে যে জোরে কিক করতে হয়, একটা যে ফুটবল, চামড়ার ফুটবল, সেটাকে অনেক বেশি বল প্রয়োগ করতে হয়। এটা নিশ্চয়ই তোমরা জানো। তো যাই হোক, তাহলে সেইটা কিন্তু বোঝা গেল যে প্রযুক্ত বলের সঙ্গে বস্তুর ভরের একটা সম্পর্ক আছে এবং সম্পর্কটা সমানুপাতিক। এবার আর একটা জিনিস দেখব। দেখো, মনে করো এই একটা শিশি যাই হোক রয়েছে প্লাস্টিকের, তো এটাতে আমি হালকা একটু বল প্রয়োগ করছি। হালকা বল প্রয়োগ করলে এইরকম যাচ্ছে, হালকা বল প্রয়োগ করলে। কিন্তু এতে যদি আমি জোরে বল প্রয়োগ করি তাহলে কি হবে তোমরা নিশ্চয়ই জানো, যে সীমানা ছাড়িয়ে বেরিয়ে চলে যাবে, বাইরে গিয়ে পড়ে গেল। তাহলে একটা বস্তুর পর এটাও তাই, এটার ক্ষেত্রেও তাই। হালকা আস্তে বল প্রয়োগ করি, অল্প যাবে। আর যদি একটু জোরে বল প্রয়োগ করি কি হবে? আরো দূরে চলে যাবে। আরো জোরে করলে আরো দূরে চলে যাবে, আরো দূরে চলে যাবে। অর্থাৎ বল যত জোরে বেশি প্রয়োগ করা হবে তত বস্তুর কি হবে? ত্বরণ বেশি বৃদ্ধি পাবে। যত বল বেশি প্রয়োগ করতে হবে তত ত্বরণ বেশি বৃদ্ধি পাবে। আমরা তো সবাই সাইকেল চালাই তো সাইকেলে যখন জোরে চালাতে হয়, অর্থাৎ সাইকেলটাকে যখন জোরে চালাতে হয়, তখন প্যাডেলটাকে কি জোরে করতে হয়, মানে বেশি বল প্রয়োগ করতে হয় তো। খুব দ্রুততার সঙ্গে প্যাডেল করি, মানে বেশি পরিমাণ বল প্রয়োগ করি। বেশি পরিমাণ বল প্রয়োগ করলে কি হয়? সাইকেলটা আরো জোরে ছুটতে থাকে, অর্থাৎ সাইকেলের ত্বরণ বাড়তে থাকে। তাহলে প্রযুক্ত বলের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্বরণেরও একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কিরকম? সমানুপাতিক সম্পর্ক, বস্তুর ত্বরণ। দেখো, এই দুটো নিশ্চয়ই বুঝতে পারলে। প্রযুক্ত বল এফ এর সঙ্গে বস্তুর ভরের আর ত্বরণের একটা সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। এইবার সমানুপাতিক সম্পর্কটা আমরা দুটোকে যদি এক জায়গায় করি তাহলে আমরা কি লিখতে পারি? এফ প্রপোর্শনাল টু এম এ লিখতে পারি তো। অর্থাৎ বস্তুর ভর আর বস্তুর ত্বরণের সঙ্গে প্রযুক্ত বল সমানুপাতিক। এই যে আমি উদাহরণ থেকে আগে অঙ্ক দিয়ে ঢুকলাম, এটাই হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র। আমি কিন্তু আজকে গতিসূত্র করব বলে কিন্তু করিনি। তোমাদের নিশ্চয়ই মনে আছে গতদিন পর্যন্ত আমরা বল নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম গতিসূত্র, সেখান থেকে জাড্য বলের সংজ্ঞা আলোচনা করা হয়েছিল এবং তারপর বলের একক টেককগুলো হয়েছিল, মানে প্রথম গতিসূত্রটা শেষ হয়েছিল। তারপর দ্বিতীয় গতিসূত্র কিন্তু আজকে শুরু হয়ে গেল। অলরেডি কিন্তু তোমরা দ্বিতীয় গতিসূত্রটা অলরেডি শিখে ফেললে, ঠিক আছে?
দ্বিতীয় গতিসূত্র কি? নিউটনের দ্বিতীয় গতিসূত্র। দেখো অলরেডি বললাম, আমরা শিখে ফেলেছি। তো প্রযুক্ত বল কিসের? ভর আর ত্বরণের, বস্তুর ভর আর ত্বরণের গুণফলের দেখো সমানুপাতিক। সেইটাই নিউটন দ্বিতীয় গতিসূত্রে বলেছেন। কি বলছেন? কোনো বস্তুতে প্রযুক্ত বল বস্তুটির ভর ও বস্তুতে উৎপন্ন ত্বরণ এর গুণফলের সমানুপাতিক। এর গুণফলের সমানুপাতিক। এর গুণফলের সমানুপাতিক। যেমন আরো একটা ঘটনা আছে। ঘটনাটা কি দেখো, এটা ছোটটা দিয়েই দেখাই। ধরো এই ইয়েটা রয়েছে, মোটকিটা রয়েছে। আচ্ছা, যদি এর বল এই দিকে প্রয়োগ করি, তাহলে এর সরণ কোন দিকে হবে? এইদিকেই হবে। যেদিকে বল সেদিকেই তো সরণ হবে। এই যে বল যেদিকে প্রয়োগ করছি সেদিকে সরণ হচ্ছে, বল যেদিকে সেদিকে। বল এই দিকে প্রয়োগ করছি, সরণ এই দিকে হচ্ছে, এমনটা তো নয়। তাহলে প্রযুক্ত বল যেদিকে কাজ করবে বস্তুর ত্বরণও সেই দিকে হবে। এটাও এর সঙ্গে ল্যাজো। এবং এবং যেদিকে বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ত্বরণ তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি দেখলাম? কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভর আর তার ত্বরণের গুণফলের সমানুপাতিক। আর বল যেদিকে ক্রিয়া করে ত্বরণও ঠিক একই দিকে ক্রিয়া করে, তাই তো? এবারে গাণিতিক রূপটা দেখবো। অলরেডি গাণিতিক রূপ ধরে ফেলেছি। তো প্রযুক্ত বল যদি এফ হয় বস্তুর, তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রানুসারে কি লিখব? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে এফ প্রপোর্শনাল টু এম এ। এবার বা কি লিখতে পারি? এফ ইকুয়ালস টু কে এম এ। কেটা কি তোমরা বুঝতেই পারছো, কে হলো সমানুপাতি ধ্রুবক। সমানুপাতি ধ্রুবক হলো সমানুপাতি ধ্রুবক। এবার কে এর মানটা আমরা কি করে বের করবো? দেখো, যদি এম এর মান 1 হয়, অর্থাৎ 1 গ্রাম ধরো একটা বস্তু, যদি একক ত্বরণ সৃষ্টি করতে হয়, ত্বরণের মান যদি একক হয়, তাহলে এখানে যদি বসিয়ে দাও আর এফ এর মানও যদি 1 টাইম যদি বল প্রয়োগ করা হয়, তাহলে সেক্ষেত্রে দেখো 1 ইকুয়াল টু কে ইন্টু 1 ইন্টু 1, অতএব কে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 1 হয়ে যাচ্ছে। অতএব এফ ইকুয়াল টু কি? এম ইন্টু এ। এটাই হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। প্রযুক্ত বল বস্তুর ভর আর ত্বরণের গুণফলের সমানুপাতিক। ঠিক আছে? প্রযুক্ত বল বস্তুর ভর আর ত্বরণের গুণফলের সমানুপাতিক। এই সমানুপাতি না, সমান। সমানুপাতিক যে ধ্রুবক সেটার মান তো 1 হয়ে গেল। তাহলে এইবার এইখান থেকে দেখো আমরা কি করতে পারি। এইখানে একটা জিনিস দেখো, খেয়াল করো। এফ এর মান বাড়লে এ এর মান বাড়বে, এফ এর মান কমলে এ এর মান কমবে। এফ বাড়লে সম্পর্কটা সমানুপাতিক, এ বাড়বে। এফ কমলে এ কমবে, তাই তো? আবার যদি এফ এর মান 0 হয়, এর মান কত হবে? 0 হবে। এফ ইকুয়াল টু 0 হলে এ ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, এই যে মানগুলো এফ এর সঙ্গে এর পরিবর্তন হচ্ছে, কিন্তু এম অপরিবর্তিত থাকছে। এম এর মান অপরিবর্তিত, এর মান অপরিবর্তিত। এটা তো খেয়াল করেছো, এম এর মান সবসময় স্থিরই থাকছে। একটা বস্তুর ভর কখনো চেঞ্জ হয়ে যেতে পারে না। একটা বস্তুর ভর কখনো চেঞ্জ হয়ে যেতে পারে না। তাকে বল প্রয়োগ করছো, হঠাৎ তার ভর কমে যাবে বা বেড়ে যাবে, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। এই জন্য বলা হয় বস্তুর ভর হলো বস্তুর স্বকীয় ধর্ম। ঠিক আছে? বস্তুর ভর তার নিজস্ব স্বকীয় ধর্ম বা মৌলিক ধর্ম। বস্তুর ভর বস্তুর নিজস্ব ধর্ম। বস্তুর ভর বস্তুর নিজস্ব মৌলিক ধর্ম। এটা পরিবর্তন হয় না। গতি বাড়ুক বা কমুক, বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। এটা ধরে নিয়েই আমরা এই মেকানিক্সটা করব। বস্তুর ভর গতি দ্বারা প্রভাবিত হয় না। ঠিক আছে? গতি যতই বাড়ুক বা কমুক, বস্তুর ভর সবসময় কিরকম থাকবে? অপরিবর্তিত থাকবে। ঠিক আছে? তো নিউটনের গতিসূত্র থেকে কিন্তু আমরা এগুলো পেলাম। আর একটা জিনিস, এই যে ভরটা অপরিবর্তিত, এই ভরটাই কিন্তু জড়তার পরিমাপক। কিরকম ব্যাপার? জড়তা কি?
না স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকতে চায়, তাহলে যে স্থির বস্তুটার ভার বেশি, তোমাকে যদি প্রশ্ন করা হয় এইটা আর এইটা, এই দুটোর মধ্যে কোনটাকে নড়াতে গেলে বেশি বল প্রয়োগ করতে হবে, এইমাত্র আমরা শিখে এলাম। তুমি বলবে যে স্যার বেশি বল প্রয়োগ করতে হবে বড় বড় ইয়েটাকে, মুটকিটাকে তুলনামূলকভাবে কম করতে হবে, এই এই পাত্রটাকে বেশি করতে হবে, তাই তো? তো এই কৌটোটাকে বেশি বল প্রয়োগ করতে হবে এর তুলনায়। তো কেন বেশি বল প্রয়োগ করতে হবে? এর ভর বেশি। ভর বেশি মানে আর একটা জিনিসও বলা যায়, যার ভর বেশি তার জড়তাও বেশি। তার জড়তা মানে কি, এই বোতলটা সবসময় এইরকম অবস্থায় থাকতে চায়, এটাই এর জড়, স্থিতিজাড্য। এই জাড্যটাকে বা জড়তাটাকে ভাঙতে গেলে আমাকে বল প্রয়োগ করতে হবে। যত ভারী বস্তু হবে তত বেশি বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে ভরের সঙ্গে কিন্তু একটা জড়তার সম্পর্ক আছে। যার ভর যত বেশি তার জড়তা তত বেশি। ভর আর জড়তা এক মানে সমানুপাতিক সম্পর্ক হিসাবে, ঠিক আছে, কাজ করে। তাহলে যে বস্তুর ভর বেশি সেই বস্তুর জাড্য বেশি। তাহলে যে বস্তুর ভর বেশি বেশি তার জাড্য বেশি, জাড্য বেশি। আচ্ছা, এই সব জিনিসগুলো, এই যে জিনিসগুলো আমি করছি, এই যে একটা একটা করে লাইন বলছি, এগুলো কিন্তু একটু মাথায় রাখবে। গতির ক্ষেত্রে ভর অপরিবর্তনশীল, এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের ক্ষেত্রে এমসিকিউতে ভীষণভাবে কাজে লাগবে তোমাদের। আর টোটাল ধারণা সম্বন্ধে তোমাদের একটা পুরো পরিষ্কার ধারণা তৈরি করতে গেলে কিন্তু এগুলো লাগবে। শুধুমাত্র প্রশ্ন উত্তর নির্ভর পড়াশুনো করলে কিন্তু বিজ্ঞানে ভালো নাম্বার পাওয়া যাবে না, বা বিজ্ঞানে ভালো ছাত্রছাত্রী হয়ে ওঠা যাবে না। সেজন্য বিজ্ঞানটাকে ভালো করে বুঝতে হবে, আর তোমরা সেটা বোঝো। সুতরাং আমরা আজকে দ্বিতীয় গতিসূত্রটা মোটামুটিভাবে পুরো আলোচনা করে ফেললাম। আরেকটা জিনিস একটু বাকি আছে, আগের দিনকে একটুখানি আলোচনা করেছি, আর একটুখানি বাকি আছে, সেটা একটুখানি করে দিয়ে এই ক্লাসটা এখানেই শেষ করব। সেটা কি না, বলের একক। বলের একক বোধহয় আগের দিন আলোচনা করা হয়েছিল, তবুও আজকে আর একবার একটু করে দিই। বলের একক, বলের একক। বলের ধারণাটা অলরেডি আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পেয়েছি, এবং দ্বিতীয় গতিসূত্র থেকেও বলের সংজ্ঞা দেওয়া যায়। কিরকম না, আমরা বলের একক থেকে বলের সংজ্ঞার ক্ষেত্রে যদি আমরা ধরি, দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কিভাবে বলের সংজ্ঞা দিতে পারি, দেখো। একক মানে কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে যা প্রয়োগ করতে হয় তাকেই বল বলে। কোনো স্থির বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে যা প্রয়োগ করতে হয় তাকেই বল বলে, তাই তো? তো এইভাবে বলের সংজ্ঞা দেওয়া যায়। তো আর একটা কি বলেছিলাম প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা, সেটাও তোমরা নিশ্চয়ই মনে রেখেছো, যে যা বাইরে থেকে যা প্রয়োগ না করলে, প্রথম গতিসূত্রটাকেই বলটা তুলে দিতে হবে। যা প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকালে স্থির অবস্থায়, গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকে, তাকেই বল বলে। খেয়াল করবে প্রথম গতিসূত্রের মধ্যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে শব্দটা আছে। তাহলে বল প্রয়োগ না করলে ওই ঘটনাটা ঘটবে, স্থির বস্তু চিরকালে স্থির অবস্থা থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। কিন্তু বল প্রয়োগ করলে কিন্তু হবে না। তাহলে যা প্রয়োগ না করলে, একটু ঘুরিয়ে বুদ্ধিমানের মতো করে প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞাটাকে আমরা দিয়ে দিই, ঠিক আছে? তো যাই হোক, বলের এককটা এবার যদি আমরা আলোচনা করতে যাই, তো বলের এককটা সিজিএস পদ্ধতিতে বলের একক কি? সিজিএস পদ্ধতিতে বলের একক, আচ্ছা আমি একটু ভেঙে ভেঙে করি, তাহলে সুবিধা হবে। বল সমান সমান বস্তুর ভর গুণ ত্বরণ। এইমাত্র আমরা পেয়েছি বস্তুর ভর গুণ, এই যে সেকেন্ড ল থেকে ভর গুণ ত্বরণ। আচ্ছা, ভরের একক কি? ভরের একক সিজিএস পদ্ধতিতে কি? গ্রাম। আর ত্বরণের একক সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার ভাগ সেকেন্ড স্কোয়ার। নিশ্চয়ই মনে পড়ছে, করিয়েছি ক্লাসে। তো সিজিএস পদ্ধতিতে তাহলে বলের একক কি দাঁড়াবে? গ্রাম সেন্টিমিটার ভাগ সেকেন্ড স্কোয়ার সিজিএস পদ্ধতিতে। আচ্ছা, এই জিনিসটাকেই বলা হয় ডাইন। বাংলায় লিখছি এবারে, ডাইন, ঠিক আছে? এই জিনিসটাকেই ডাইন বলে। আচ্ছা, এইবার এসআই পদ্ধতিতে যদি করা হয়, তাহলে এই গ্রামটা কি হয়ে যাবে? কিলোগ্রাম হয়ে যাবে, সেন্টিমিটারটা কি হয়ে যাবে? মিটার হয়ে যাবে, আর সেকেন্ডটা সেকেন্ডই থাকবে। এটাকেই বলা হয় নিউটন, ঠিক আছে? তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন, এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। কেউ যদি এটাও লেখে সেটাও ঠিক, ডাইন লিখলেও ঠিক। এবার ডাইনের সঙ্গে নিউটনের একটা সম্পর্ক আছে, দেখো এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে 1 কেজি মিটার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, 1 কেজি সমান সমান কত গ্রাম? 1000 গ্রাম লিখতে পারি। 1 কেজি জায়গায় 1000 গ্রাম। 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার লিখতে পারি।
আর সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, যদি এবার এই দুটোকে এক করি, 10⁻³ ইন্টু 10, এটা মানে কি স্কোয়ার গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এটা কত হচ্ছে, 10⁻, উপরের পাওয়ারগুলো সবসময় যোগ হয়, 10⁻³ আর 2 5 গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো 10⁵ গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার মানে কি ডাইন, আর এইটা মানে কি 1 নিউটন। 1 নিউটন মানে তো 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 1 নিউটন সমান কত হলো, 10⁵ ডাইন। 1 নিউটন সমান 10⁵ ডাইন। এইটা প্রমাণ করতে কিন্তু অনেক সময় দেওয়া হয়, এটা একটু সতর্কভাবে শিখে রাখবে, কেমন? তাহলে বলের এককগুলো সম্বন্ধে জানলাম, বলের এককের কনভার্সন জানলাম, নিউটনের দ্বিতীয় গতিসূত্র জানলাম। নেক্সট ক্লাসে আমরা পরের তৃতীয় গতিসূত্র সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে।